যেহেতু দুটো প্রশ্ন আপনি এখানে উত্থাপিত করেছেন, প্রশ্ন দুটোর উত্তর আমি শুনতে চাই। আজিজুল বাড়ি হেলাল, আপনি যদি বলেন। যে আমার বক্তব্য হলো যে আমি প্রথমে এই যে আপনার সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় এবং গুম অধ্যাদেশ যেটা বলছে যে বাতিল করেছে, আমরা ঠিক করিনি। আমরা কি কখনো বলেছি যে এই দুটো অধ্যাদেশ, বিশেষ করে চারটি অধ্যাদেশ নিয়ে তারা বলবে, চারটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বা ল্যাপস হয়েছে? এটা পত্রিকায় বলছে, আপনারাও বলছেন, কিন্তু বিএনপি তো বারবারই বলছে যে যেহেতু এই অধ্যাদেশগুলো প্রণয়নে অনেক লুফলস ছিল, যেটা জটিলতা ছিল, যেটা আসলে স্বাধীন বিচারালয় কমিশন প্রতিষ্ঠার অন্তরায় এবং বিচারপতি নিয়োগেরও অন্তরায়, সেজন্য এই আইনগুলোকে আবারও রিভিউ করে পর্যালোচনা করে আমরা এটা আনবো। এবং এটার জন্য 7 সদস্যের একটা কমিটি কিন্তু অলরেডি করা আছে, যেটা বিরোধী দলরাও আছেন। এটার জন্য 7 সদস্যের একটা কমিটি করা আছে, বিরোধী দলরাও সেখানে আছেন। এখন আপনার আমি দুটো উদাহরণ দিতে পারি। যে যেমন বিচারপতি নিয়োগে বলা হচ্ছে যে আপনার চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টকে না রেখে একটা কমিটি। আমি ব্যক্তিগত আমার অভিমত হলো যে এইটা হতে পারে না। চিফ জাস্টিস বা প্রেসিডেন্ট কেউই থাকবে না বিচারপতি নিয়োগে, তাদের কোনো ভূমিকা থাকবে না, এটা হতে পারে না। এটা আর স্বাধীন বিচারালয় কমিশন একটা বললো, সেটাই আমরা দেখলাম পত্রিকায় নিউজ উঠেছে যে বর্তমানে সুপ্রিম হাইকোর্টে যে অধীনে যে কমিশন আপনার সচিবালয়টা আছে, সেখানে আপনার ফ্যাসিবাদের একটা পরিণত হয়েছে, বিভিন্ন পত্রিকায় উঠেছে, বিভিন্ন নিয়োগ টিয়োগ দিয়ে। সুতরাং এই এই অবস্থায় এই বিচার কমিশনটাকে, এই সচিবালয়টাকে আপনি অনুমোদন দিতে পারেন না। এটা আরো আপনার পুনর্বিবেচনা করতে হবে। আবার গুম কমিশনে যেমন বললেন যে গুম কমিশন, গুম অধ্যাদেশ, সেখানে দেখলাম লেখা আছে যে গুম ব্যক্তির আপনার তদন্তটা করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের কি সেই রকম ওয়ার্কফোর্স আছে যে তদন্ত করবার মতো? এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, অর্থাৎ এটা আইসিসি কোর্টে যদি বিচার হয় তাহলে কিন্তু তাদের কিন্তু সেই ওয়ার্কফোর্সটা রয়েছে। এই সমস্ত লুফলস এর কারণে আমরা বলছি এটা আবার পর্যালোচনা করা হবে। সুতরাং একবারে আপনি বলে দিতে পারেন না যে এই যে সমস্ত অর্ডিন্যান্স গুলো তোলা হয়নি এগুলো তোলা হবে না, আবারও তোলা হবে, ভালো করে তোলা হবে, যেহেতু কনসেনসাস কমিটি তাড়াহুড়ো করে জিনিসটা করে গেছে। এবার আসেন যে ঝিনেদা, যশোর না ঝিনেদার ঘটনায় যে ঘটনা ঘটেছে, আমরা কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের আইনমন্ত্রী ঝিনেদায়, যে আমিও বলছি যে এই ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত। এখন যদি কেউ গ্রেফতার হয়, আপনি বলবেন গ্রেফতারকৃত ব্যক্তি নির্দোষ, সুতরাং আপনাদের এই বিচার হচ্ছে না। আপনাকে দেখতে হবে যে আলটিমেটলি আপনার বিচার প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত রিপোর্ট, যত এফআইআর দাখিল করা হয়েছে, পুলিশের এফআইআর দাখিল করা হয়েছে, এখন আপনার ওই তদন্ত রিপোর্টটা আসুক, আপনার চার্জশিটটা আসুক, তখন আপনি বলতে পারবেন যে আসলে সরকার সঠিক বিচার করছে কি করছে না। তবে যে ঘটনাটা ঘটেছে এর জন্য কিন্তু আমাদের ওই অঞ্চলের নেতা আইনমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ঘটনা ঘটা উচিত হয়নি। পাশাপাশি একই কথা যে আপনি যে বক্তব্যই দেন, আপনি ফ্রি টু সে এভরি স্পিচ, আপনি যে কোনো কথা বলতে পারেন, যে ফ্রিডম অফ এক্সপ্রেস আমাদের দেশে রয়েছে। এই জন্য তার গায়ে হাত দিতে হবে, এটা আমরা কখনো সমর্থন করি না। আবার যিনি বক্তব্য দিবেন তাকেও কিন্তু মনে রাখতে হবে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার দেয়ার ইজ এ চেইন। তাকেও মনে রাখতে হবে যে আপনি ঝিনেদায় গেলেন, যা বললেন বিভিন্ন রকম আপনার শব্দ প্রয়োগ করে, এই যে চবর্গীয় ভাষা, স্ববর্গীয় ভাষা, এটা 24-এর গণঅভ্যুত্থানের পরে আমি দেখলাম আমাদের কিছু নেতারা এই ভাষায় মানুষকে আক্রমণ করা শুরু করলো। ঝিনেদার অমুক নেতা কোথায়, অমুক বিএনপির অমুক নেতা কোথায়, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা আশা করি না। তার মানে এই না তাকে মারতে হবে, এটা আমি কখনোই একমত না। তার জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে, আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এইটা হলো আমার বক্তব্য যে আপনারা ঝিনেদার এই ঘটনাটাকে আপনি পুলিশকে হ্যান্ডেল করতে দেন।